18 জুন রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এনটিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ফখরুলের গাড়ি বহরে হামলার বিচার চান খালেদা, হামলা অন্যায় বলছেন ওবায়দুল কাদের। ইন্দোনেশিয়ার পুঞ্চক যায় আটকা মুসা ইব্রাহিম, বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার কাজ। পাকিস্তানের 339 রানের টার্গেটে চাপা পড়ল ভারত, 7 রানে নেই 2 উইকেট। মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। রোববার এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। আমি জানতে চাই যে মহাসচিব উপর যে এই হামলাটা হলো তারপরে কতজনকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তি দিতে হবে। আমাদের লোকজন কিছু না করলেও সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়, এদেরকে ধরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, জেলে পড়তে হবে। আমরা সুষ্ঠু বিচার চাই। বিএনপি মহাসচিবের উপর হামলা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর আফম রুহুল হক আছেন আমাদের সঙ্গে। ডক্টর আফম রুহুল হক, মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনাটি কি করে ঘটলো, আসলে কেন ঘটলো? মানে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বা আমরা আজকে সামাজিক গণমাধ্যমগুলিতে দেখছি দেশে হয় আইন কানুন কিছুই নেই অথবা আইন শৃঙ্খলা বাহিনী একটু বেশি তৎপর অন্য কিছুকে সহায়তা করার জন্য। কোনটি আসলে ঠিক? এটি তো অবশ্য আমাদেরও প্রশ্ন, আমিও সেটি জানতে চাই যে কী করে ঘটলো। আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ইতিমধ্যেই বলেছেন যে যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের ফাইন্ড আউট করা এবং শাস্তি দেওয়া হবে। আমরাও তো সেটিই চাই। এমন একটি ঘটনা কখনোই ঘটা উচিত নয় এবং সম্ভাবনা নয় বলে আমি মনে করি। সুতরাং আমরাও চাই এই ঘটনা তদন্ত হোক এবং কারা ঘটনাটা ঘটিয়েছে তাদের শাস্তি বিধান করা হবে, ইনশাআল্লাহ আমরা তাই মনে করি। জনাব আফম রুহুল হক, আসলে যদি একটি অনেক বড় দলের সবচেয়ে বড় বিরোধী দলের মহাসচিব যদি গাড়ি চালিয়ে যাওয়ার পথে বা গাড়ি বহরে যাওয়ার পথে কেউ বা কারা হামলা চালাতে পারে, তাহলে কি দেশে আসলে আর কারো, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কি নিজেকে নিরাপদ মনে করবো, নাকি আমরা যে বিএনপি করি না সেই জন্য আমরা ভালো থাকবো, আমরা এরকম মনে করে নিব? না না না, আমি অবশ্যই সম্মান করি একটি বড় দলের সাধারণ সম্পাদক তার, এবং সেই বড় দলের অবশ্যই অধিকার আছে তারা যেখানে যাচ্ছিলেন সেখানে যে ফাইন্ড আউট করা, মানুষের সাথে সমবেদনা জানানো, আমরা অবশ্যই সেটি সমর্থন করবই। যদিও তারা এক সপ্তাহ পরে গেছেন, অনেক আগেই তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি বড় কথা নয়। কিন্তু যাওয়ার পথে কেউ আক্রমণ করবে এবং আওয়ামী লীগের মতো একটি বড় দল যারা সরকারে আছে তারা এই বিপক্ষীয় দলকে আক্রমণ করবে এবং তার সাধারণ সম্পাদককে এবং অন্যান্য আমির খসরু মতন অন্যান্য বড় নেতৃবৃন্দ সেই গাড়িতে ছিলেন, সেখানে আক্রমণ হবে, আওয়ামী লীগের পক্ষে করবে, তাও আমার প্রাক্তন মন্ত্রী আমাদের এলাকায় সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন, সেখানে একটি আক্রমণ হবে, এটি আমি কখনোই বিশ্বাস করতে পারি না যে আওয়ামী লীগের লোকজন করেছে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের সঙ্গে আছেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, ঘটনার যে বর্ণনা আমরা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে পাচ্ছি, একই গাড়ি বহরে একই গাড়িতে আপনিও ছিলেন, তার কাছ থেকে পাচ্ছি যে হঠাৎ করেই 30-40 জন যুবক লাঠিসোঁটা, হকি স্টিক, রামদা এবং পাথর নিয়ে আপনাদের গাড়ি আক্রমণ করেছিল। সেটি কি আসলে খুব স্বাভাবিক ঘটনা? বিএনপির আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তারা কখনোই কি এই ধরনের কোনো আক্রমণের শিকার সারা বাংলাদেশে কোথাও হন? এটি কি এরকম একটি ঘটনা যে আপনারা গাড়ি করে যাচ্ছিলেন, বলা নেই কওয়া নেই, 30-40 জন যুবক আপনাদেরকে আক্রমণ করলো? এটি আমার কাছে খুব স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে না আসলে। বরং যে অভিযোগটি করা হচ্ছে যে আপনাদের গাড়ি 2 জন যুবককে ধাক্কা দেয়, তাদের সাথে কথা তর্কাতর্কি হয় এবং তারপরে সেখানে ভাঙচুর হয়, সেই বর্ণনাটিকেই বেশি বিশ্বাসযোগ্য মনে হয় জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। না, এটা প্রথম নয়। এটা আমাদের বুঝতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ঢাকা সিটি কর্পোরেশনের ক্যাম্পেইনে বিএনপি প্রার্থীর পক্ষে যখন উনি ক্যাম্পেইনে গিয়েছিলেন, তখনও আমরা দেখেছি কারওয়ান বাজারে এবং 2-1টি জায়গায় ওনার গায়ে বহরের উপর আক্রমণ হয়েছে এবং গুরুতর আক্রমণ হয়েছে। অনেকে সেখানে আহত হয়েছেন, সেটা নতুন কিছু নয়। কিন্তু আজকে যেটা হয়েছে এটা কোনো নির্বাচনী কার্যক্রমও নয়, এটা কোনো রাজনৈতিক কর্মসূচিও নয়। এটা হচ্ছে
আমাদের রাঙ্গামাটিতে যে বিপর্যয় ঘটেছে সেই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যেখানে জনগণ এখনো অনেক এলাকা আছে যেখানে জনগণের কাছে রিলিফ পৌঁছেনি, ত্রাণ পৌঁছেনি, এবং সরকারের পক্ষ থেকে এইটা ঘটার আগেও যে প্রিকশনগুলো নেওয়ার কথা ছিল সেগুলো নেয়নি, এবং হওয়ার পরে যে রিলিফ অনেক জায়গায় পৌঁছে নাই। আমরা মনে করেছি আমরা বিরোধী দল হিসেবে আমরা তার সরকারি দল নই, এটা আমরা তার হেলিকপ্টারে করে গিয়ে সেখানে পৌঁছতে পারবো না, কারণ সেখানে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, এখানে যাওয়ার সুযোগ নেই, এবং যেই কারণে আমরা তার হেলিকপ্টারে করে যেতে পারবো না। আমরা অপেক্ষা করেছি, আমরা যেতে পারছি না। শেষ পর্যন্ত আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কাপ্তাই গিয়ে সেখান থেকে বোটে করে আমরা রাঙ্গামাটি যাব। সেই কাপ্তাই যাওয়ার পথে এই ঘটনাটা ঘটেছে, এবং এটা অবিশ্বাস্য। একটি দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটা প্রোগ্রামে এই ধরনের একটা আক্রমণ, এটা অবিশ্বাস্য একটি বিষয়। এমনকি কোনো রাজনৈতিক কর্মসূচি পর্যন্ত সেখানে ছিল না। এবং আমরা দেখতে পাচ্ছি এরা আমাদেরকে আক্রমণ করার পরে তাদের মধ্যে যে আনন্দ উল্লাস দেখলাম, জয় বাংলা স্লোগান দিতে দিতে আমরা যখন অনেক কষ্ট করে গাড়িটা ঘুরিয়ে যখন চলে আসছি, তখন তারা যে উল্লাস করে জয় বাংলা স্লোগান দিচ্ছে, এটা অবাক কাণ্ড যে আমরা কোন দেশে বসবাস করি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি অনেক আপনাকে বলা হয় যে আপনি অনেক মেধাবী রাজনীতিবিদ নন, আপনি অনেক রাজনীতি অনেক মনোযোগ দিয়ে খেয়াল করেন। এর মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কোনো রাজনৈতিক ফায়দা কি অর্জন করা আসলে সম্ভব? আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক ভাবে আপনাদের গাড়ি সেখান থেকে ঘুরিয়ে দিয়ে আপনাদেরকে আহত করে তারা কি কোনো রাজনৈতিক ফায়দা পাবে আসলে? না, সেটা তো তাদের সিদ্ধান্ত। এখানে তো রাজনীতিতে তো ফায়দা এক একজন এক এক ভাবে মনে করে। যারা ফ্যাসিস্ট রাজনীতি করে তারা ফায়দা একভাবে মনে করে, যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে রাজনীতি করে তারা এক ধরনের ফায়দা মনে করে, আর যারা নিয়মতান্ত্রিক গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র মানুষ, তারা ফায়দা আরেকভাবে মনে করে। সুতরাং তারা কোনটা ফায়দা মনে করে সেটা তো তাদের ব্যাপার, আমি তো বলতে পারবো না সেটা। জনাব আফাবর রুহুল হক, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন এই ঘটনা এইবারই প্রথম নয়। বেগম জিয়ার গাড়ি বহরে আসলে হামলা হয়েছিল কারণ বাজারে, যখন গত বছরের আগের বছর আমরা মেয়র নির্বাচনের ক্ষেত্রে, সেটি হয়েছিল গত বছর, সেই মেয়র নির্বাচনের ক্ষেত্রে তিনি যে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলেন বেগম জিয়া, তার গাড়ি আক্রান্ত হয়েছিল। কি বলবেন? জয় বাংলা স্লোগান হয়েছিল, উল্লাস প্রকাশ করেছিল যারা গাড়ি ভেঙেছে তারা। আপনি সঠিকই বলেছেন যে এইরকম একটি হামলা করে কি আওয়ামী লীগের পক্ষে কোনো কিছু ফায়দা লুট করা সম্ভব? একটা ফায়দা পাওয়া সম্ভব জনাব রুহুল হক, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করা সম্ভব না। এটি কোনো প্রয়োজন নেই, আমাদের ভীতি সঞ্চার করে আমরা এই নির্বাচন করতে চাই না। আমরা মানুষকে উন্নয়ন করেই নির্বাচন করতে চাই। কিন্তু হামলা যারা করে তারা কি ভুলে গেছেন? আমার সাতক্ষীরায় জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা হয়েছিল। কারা করেছিল? 2004 সালে এই বঙ্গবন্ধু এভিনিউতে যে হামলা হয়েছিল জননেত্রী শেখ হাসিনার উপরে, কারা করেছিল? হামলা যারা করে তারা চিরকালই হামলা করে, নিজেদের ওপরেও হামলা করে। ওই বঙ্গবন্ধুতে হামলা করার পরেও তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে জননেত্রী শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে কি বলে। আমরা এটি নিয়ে নিশ্চয়ই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলবেন, কিন্তু আমরা একটু জানতে চাইছিলাম যে আপনার কাছে কি মনে হয় না যে এই নেতৃবৃন্দের উপরে এই হামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা আপনি ওবায়দুল কাদের সাহেবের কথা বললেন, তাদের আরো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে সরি বলা উচিত, তাদের কাছে বার্তা দেওয়া উচিত? আমি মনে করি নিশ্চয়ই এটি আসবে। আমি মাত্র এখানে আসতে রেডিওতে শুনলাম, আমি সঠিক সংবাদ, আমি পার্লামেন্টে ছিলাম, তারপরে একটি ইফতার পার্টিতে, আমি সমস্ত সংবাদগুলো কালেক্ট করতে পারিনি। আসার পথে রেডিওতে শুনলাম যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন এমনি। আমি নিশ্চিত যে ব্যাপারে সরকার সব রকম সহযোগিতা করবে, এবং আমি নিশ্চিত যারা এই কাজটি করেছে তাদেরকে বের করা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। কখনোই আওয়ামী লীগ এই কাজটি করতে পারে না এবং করবেও না, এই কাজটি কখনো করে না। যারা চিরকাল হামলা করে এসছে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা জননেত্রী শেখ হাসিনার উপরে 20-22 বার গুলি চালিয়েছে, যারা জননেত্রীকে সেই বোমা দিয়ে মারতে চেয়েছিল, তারাই তো এই কাজ করে। আওয়ামী লীগ এই কাজ কোনোদিন তো করে না। আওয়ামী লীগ তো মানুষ মেরে পলিটিক্স করে না, আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে পলিটিক্স করে। আওয়ামী লীগ আসলে কি করে সেটির একটি তালিকা নিশ্চয়ই বড় হতে পারে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, দুটি বিষয় আলোচনায় এসছে আজকে যখন সামাজিক গণমাধ্যম আমরা দেখছিলাম। একটি বিষয় আলোচনায় এসছে এরকম যে বিএনপির ভেতর থেকেও কেউ এটি জানিয়ে বা না জানিয়ে করে থাকতে পারে। আরেকটি বিষয় আলোচনা আসছে যে আপনারা কারো এর জন্য আইনের আশ্রয়টা কিভাবে নিবেন বা আইনের মাধ্যমে এটার কিভাবে বিচার করতে চাইবেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী।
আমি আইনের আশ্রয়ে তো কিভাবে যাব? আমরা তো হয়তো বা আইনের আশ্রয় চাইবো, কিন্তু আইনের আশ্রয়ে যাওয়ার আগে এই যে রুহুল হক সাহেব তো উনি বলেই দিলেন যে আওয়ামী লীগ এই কাজ করতেই পারে না, উনি বিশ্বাসই করেন না। এই কথা বলার পরে যখন সরকারি দলের লোকজন এই ধরনের মন্তব্য করে, তখন তারপরে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা বিচারের সাথে জড়িত তাদের অবস্থান কোথায় সেটা আপনি বুঝতেই পারছেন। এবং যেখানে আপনি তদন্ত করার আগেই সিদ্ধান্ত দেওয়া হয়, আমি একটু কথাটা শেষ করি। এই যে এই লোকগুলো যে করেছে এটার জন্য আমি ওনাকে বলছি এটা তদন্তের প্রয়োজন নাই। আপনি যদি আজকে ফেসবুকের পোস্টিং গুলো দেখেন, যারা করেছে তারা সকাল থেকে ফেসবুকে পোস্টিং দিচ্ছে যে বিএনপির যে নেতৃবৃন্দের দিক দিয়ে যাবে তাদের দিকে এখান দিয়ে যেতে দেওয়া হবে না এবং কোনোভাবে তারা এখান দিয়ে যেতে পারবে না। সকাল থেকে পোস্টিং দিয়ে তারা ওখানে একত্রিত হয়েছে, এগুলো সব ফেসবুকে আছে কিন্তু। এবং ঘটনা ঘটার পরে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে, আমাদের সাথে কথা বলেছে, তারা কনভিন্স যে এটা কারা করেছে, যারা সব জানে, ওই এলাকার সব লোক জানে। এটা একেবারে দিনের আলোর মতো একটা সত্য ঘটনা। এবং ওই লোকগুলো পোস্টের মাধ্যমে নিজস্ব ফেসবুকে সকাল থেকে এই কথাগুলো বলেছে এবং এই কাজগুলো করেছে এবং পুলিশেরও এই সম্পূর্ণভাবে অবগত আছে। এখন অবশ্যই পুলিশের পক্ষে কিছু করা কেন সম্ভব কিনা আমি জানি না, যেখানে সরকারি দলীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে এটা করা সম্ভব না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এর পেছনে কারা আছে এবং ওনাদের উদ্দেশ্যটা কি। জনাব আমির খসরু মাহমুদ, আপনি কি মনে করেন যে এই অভিযোগটি আসছে ডক্টর হাসান মাহমুদের এলাকায়, এটি ডক্টর হাসান মাহমুদ এই কাজটির সাথে সম্পৃক্ত আছেন এবং যে ফেসবুক পোস্টের কথা বলছিলেন তারা ডক্টর হাসান মাহমুদের অনুসারী, এরকম মনে করছেন আপনি? আমি কারো নাম ধরে কাউকে একিউজ করার কোনো কারণ নাই, তবে এটা যে একটি দলের আওয়ামী লীগের লোকজন এটা যে করেছে এটা দিনের আলোর মতো সত্য। এই লোকগুলো ফেসবুক পোস্টে গিয়ে এরা কারা, এদের ছবি, এদের নাম আছে, এদের আওয়ামী লীগের সাথে এরা বিভিন্ন পদে আছে এবং এরা নিজেরাই এই জিনিসটা খুবই সহজভাবে তদন্ত করা যায়, এটা খুব একটা কষ্টকর কিছু না। এবং পুলিশ যখন স্পটে আসছে, পুলিশও অলমোস্ট পুলিশ ভালো করে জানে এরা কারা, এটার সাথে জড়িত, তাদের সাথে কথা বলে আমরাও নিশ্চিত হয়েছি। তবে পুলিশ কতটুকু যাবে, আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু যাবে, আজকের দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এটা জনমনের সন্দেহ আছে, আমাদের মনের সন্দেহ আছে। জনাব আফম রুহুল হক, আপনার কাছে কি মনে হয় পুলিশ কি আসলে সত্যিকার যে অপরাধী তাকে খুঁজে বার করতে চেষ্টা করবে? আমরা দেখছি ওবায়দুল কাদের বলছেন যেটি অন্যায় হয়েছে, কাজটি ন্যায়ানুগ হয়নি, তিনি এটি নিন্দা জানিয়েছেন, কিন্তু পুলিশ কি পুলিশে কাজ করবে কিনা? জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন যে এটি আসলে বোঝা খুবই সহজ, এর জন্য কোনো বড় ধরনের শার্লক হোমস হওয়ার দরকার নাই। দেখুন, এই রকম পলিটিক্যাল অপোনেন্টসদের সকল সময় একে অপরের দোষ দিয়ে আসছি। এগুলো না করে আমি আমার সাধারণ সম্পাদককে সম্পূর্ণভাবে সঠিকভাবে ঠিকই বলেছেন যে এটিকে বের করা হবে, আমরা তদন্ত করব এবং যারাই করেছেন তাদের শাস্তি দেওয়া হবে। সুতরাং আমার সাধারণ সম্পাদক সাহেব যে কথা বলেছেন তার বাইরে তো অন্য কোনো কথাই থাকতে পারে না, এটি তো অলমোস্ট সরকারেরই বক্তব্য বলেই আমি মনে করি। সুতরাং কেন তারা পুলিশ দেখবে না? অবশ্যই দেখবে, যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই জনাব আফম রুহুল হক, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর জনাব দেখবে না, অবশ্যই দেখবে, যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই। জনাব আফম রুহুল হক, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর জনাব আফম রুহুল হক, আপনার কাছে জানতে চাইব, আমরা ইদানিং আইসিটি ক্ষেত্রে 57 ধারার খুবই প্রয়োগ দেখি। ফেসবুকে যারা ঘোষণা দিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ইত্যাদি নেতৃবৃন্দের গাড়ি যারা যেতে দিবে না, তাদের বিরুদ্ধে 57 ধারায় কোনো অ্যাকশন নেওয়া হবে কিনা, তাদেরকে খুঁজে বার করা হবে কিনা, সেটি আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম, যারা সামাজিক গণমাধ্যমে পোস্ট দিচ্ছেন, বিভিন্ন সময় বলেছেন, পরিকল্পনার কথা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হবে কিনা, নেওয়া উচিত কিনা? দেখুন, আমি আইনজ্ঞ নই, আইন বিশেষজ্ঞ নই, তবে আইনের মাধ্যমে যেটা 57 ধারার যে আইন রয়েছে, যারা আইন তো সবার জন্যই সমান, এদেশে তিনি বিএনপি করুন, আওয়ামী লীগ করুন বা যে কোনো লোক করুন, সবার জন্য আইন সমান। এই আইনের আশ্রয় তো সবাই নিতে পারে। এটি যদি কোনো অপরাধ হয়ে থাকে তারা অবশ্যই আইনের আশ্রয় নেবে, আইন আদালত সেই বিচার বিবেচনা অবশ্যই করতে পারেন। আমি এটি দেখি নাই ফেসবুকে এবং কি লেখা আছে তাও জানি না, তবে অ্যাজ আই সেড
যে আইনের আশ্রয় তো সবাই নিতে পারেন, এবং সেটি যদি কোনো অন্যায় হয়ে থাকে অবশ্যই সেটা বিচার হবে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা যতবার এর আগে আওয়ামী লীগকে বা অন্যান্য দলকে আক্রান্ত হতে দেখেছি, বিশেষ করে আওয়ামী লীগ আক্রান্ত হওয়ার পরে যদি ক্ষমতায় বিএনপি থাকে, তারা প্রায়ই একথা বলেছে যে এটি ওরা নিজেরা করেছে বা নিজেরা করার ব্যাপারে একটি ইঙ্গিত থাকে। আপনাদের এই হামলার ক্ষেত্রে সরকার তো একটু ধন্যবাদ পেতে পারে যে সরকার অন্তত এটি বলে নাই যে এটি বিএনপি নিজেরা করেছে, মানে সোফার বলে নাই আর কি, এটি শুনে আবার বলতে পারে ওখানকার যিনি না ওনারা বলেছে তো, ওনাদের যে লোকাল এমপি আছেন, ওই যে লোকাল এমপি বলেছে এটা হচ্ছে ওই গাড়ি ওনাদের বহরের গাড়ি কারো গায়ে নাকি কারো গায়ের উপর চাপিয়ে দিয়েছে, তারপর লোকজন এসে হামলা করেছে। নিজেরা করেছে সেটা বলে নাই, এখন বলেছেন অলরেডি নিজেরা করেছে সেটা বলে নাই। না আমি তো বলছি না, নিজেরা করেছে তো প্রতিনিয়তই বলছেন ওনারা, প্রতিনিয়ত প্রত্যেক দিনেই বলছেন। যত ঘটনা ঘটছে প্রত্যেকটাতে আওয়ামী লীগের রিয়াকশন হচ্ছে ওনারা নিজেরা, এবং এটা তো ওনাদের রিয়াকশন কোন নেতা ইতিমধ্যে করেছে, এই কাজটা করেছে। আর আপনি 57 ধারার যে কথাটা বলেছেন খালেদ, আপনি 57 ধারার যে কথাটা জিজ্ঞেস করলেন, আসলে তো এটা তো আপনি বলছেন বিচার বিবেচনা কথাটা আসে যখন আইনের শাসন থাকে। আজকে তো বাংলাদেশে আইনের শাসন প্রশ্নবিদ্ধ, এবং 57 ধারার যে সংশোধনীগুলো এনেছে এগুলো তো বিরোধী দলকে বিচার করার জন্য, বিরোধী দলকে ধ্বংস করার জন্য, সরকারি দলের বিচার করার জন্য তো এগুলো করে নাই। সুতরাং আপনি এখানে যে আপনি প্রশ্নটা করেছেন যে এর আওতায় তাদের বিচার হবে কিনা, এটা জনগণের মনে যথেষ্ট প্রশ্নবিদ্ধ। যে এই আইনগুলো সংশোধনীগুলো এনেছে, এর মধ্যে 36 জনকে গত 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে সাংবাদিক সহ এই আইনের আওতায় এনেছে, এবং আপনি দেখবেন যে প্রত্যেকটি সাংবাদিক সহ এবং প্রত্যেকগুলোতে সরকারের যে অসহিষ্ণুতা, যে মানুষের মানবাধিকারের প্রতি, যে বাক স্বাধীনতার প্রতি, সেটাই প্রকাশ পেয়েছে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, একটি গতকালকের ঘটনাটিকে নিয়ে যদি আমি একটি প্রশ্ন করি, যে কি উদ্যোগ গ্রহণ করা হলে বা কি পদক্ষেপ নিলে আপনারা এটি বুঝতে পারতেন এর সঙ্গে আর যাই থাক সরকার বা সরকার নিয়ন্ত্রিত প্রশ্নে কোনো যোগ নাই? মানে কি হলে একটি দুর্ঘটনা এরকম ঘটতে পারে বা একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এরকম ঘটতে পারে, সরকার কি করতে পারতো যেতে বোঝা যেত আমরা আশ্বস্ত হতাম যে সরকার এটি করে নাই? কি করলে? না, এটা তো আইনের শাসন, তো এটা তো রুল অফ ডিউ প্রসেস অফ ল। আমরা সবাই জানি ডিউ প্রসেস অফ ল কি, এটা তো কেউ আমারও বলার দরকার নাই আর কারো বলার দরকার নাই। ডিউ প্রসেস অফ ল ফলো করলে ইন্ডিপেন্ডেন্টলি, যেটা একটা স্বাধীন সার্বভৌম দেশ যেখানে আইনের শাসন আছে, all you have to do is to follow the due process of law. এবং বাংলাদেশে আইনের শাসন নাই বলে আজকে আমরা এগুলো আলোচনা করছি। আইনের শাসন প্রশ্নবিদ্ধ বলে আজকে আলোচনাগুলো। মানে আমি যদি এরকম বলি যে সরকার বলে যে হ্যাঁ আইনের শাসনের জায়গায় আছে, মামলা নেওয়া হয়েছে, খোঁজা হচ্ছে, শাস্তি দেওয়া হবে, দোষীদের ছাড়া হবে না, মানে সরকার আসলে কি করা উচিত ছিল বলে আপনি মনে করেন? এটা তো সরকারকে প্রমাণ করতে হবে। এখানে তো আমি তো সিম্পল কথা যেটা বলছি, ডিউ প্রসেস অফ ল ফলো করে যার আমি তো এর মধ্যে যে এটা যে একেবারে দিনের আলোর মতো সত্য ঘটনা কারা করেছে এটা তো পরিষ্কার হয়েছে ওদের পোস্টিং এ, ফেসবুক পোস্টিং এ, পুলিশের প্রেজেন্সে। পুলিশ তো তাদের ওই এলাকার যারা সন্ত্রাসী এবং আওয়ামী লীগের যারা ট্র্যাক রেকর্ড কি সবকিছু জানে। এবং আমরা পুলিশের সাথে কথা বলে আমি যতটুকু ধারণা করতে পেরেছি তাদেরও ধারণা আছে, কিন্তু তাদেরকে তো এই কাজটি করতে দেওয়ার সুযোগ থাকতে হবে। অর্থাৎ ডিউ প্রসেস অফ ল ফলো করলে হয়ে যায়। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। জনাব আফমর রুহুল হকের কাছে আমরা জানতে চাইবো যে আমাদের যে অনাস্থা তৈরি হয়েছে সরকারের উপর, যে বা একটি প্রশ্ন তৈরি হয়েছে যে সরকারের কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারেন, আপনার কি মনে হয় কি হলে আমাদের সেই অনাস্থা আসলে দূর হবে? এই ঘটনাটাকে যদি আমরা মানে দেখুন, খসরু সাহেব এবং তার পার্টি তো সরকারের উপরে কোনো আস্থা নেই। তারা সরকারের উপরে আস্থা বহুদিন আগে থেকে নেই, এই নতুন কোনো ঘটনা নয়। তারা আস্থা আগেও ছিল না, এখনও নেই, সুতরাং নতুন কোনো কথা তারা বলছেন না। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা বলেছি, আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব বলেছেন যে যারা অপরাধ করেছে তারা খোঁজা হবে এবং অপরাধীকে শাস্তি দেওয়া হবে। এর চাইতেও বেশি কি আর কি বলবেন আমাদের থেকে? আর আমরা তো বলি নাই যে তারা করেছেন। আপনার কাছে মনে হয় না এটি শুধু কথারই কথা, বাগাড়ম্বর মাত্র? না, কেন এটা আপনি প্রমাণ? কারণ খসরু সাহেব কিন্তু
কিন্তু বেশি কিছু বলছেন না খসরু ভাই, যেটি বলছেন যে আইন তার নিজস্ব কোর্স নিক, অবশ্যই আমরাও তাই বলবো, অবশ্যই আমরাও তাই বলবো। আইন তার নিজস্ব কোর্স নিবে, আমরাও কি অবস্ট্রাকশন করবো সেটি তো প্রমাণিত নয়, বা আমরা করতে চাচ্ছি তাও প্রমাণিত নয়। সুতরাং এটি প্রিএমটিভ কথা বলে তো কোনো লাভ হবে না। আমরা কি এরকম দেখতে পাবো কিনা যে খুব শীঘ্রই যে এটির আসলে তদন্ত হয়েছে, কারা এটি করেছে? নিশ্চয়ই আপনি নিশ্চয়ই এটি ভাবেন না যে বিএনপির কেউ এসে এটি করেছে, সুতরাং আপনারা নিশ্চয়ই সেটি দেখবেন। এটি আপনি কি মনে করেন যে আমরা খুব শীঘ্রই কারা করেছে সেটি বেরিয়ে আসুক? আগে থেকে বললেই তো বলবেন যে ওনারা আরেকজনকে দোষ দিচ্ছে, সুতরাং তদন্ত হোক, পুলিশ বের করুক কারা করেছে এবং শাস্তি দেখ। নিশ্চয়ই আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরা আশা করবো যে আইন তার নিজস্ব গতিতে চলবে। ডক্টর আফামুর রুহুল হক, ধন্যবাদ। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকেও এ টু স্পিক একটি বিরতি নিচ্ছি। ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত পুঞ্চক যায় আটকা পড়া বাংলাদেশি পর্বতারোহী মুসা ইব্রাহিমকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে অবস্থিত এই পর্বতে একটি হেলিকপ্টারে আজ তাকে খাবার পৌঁছে দেওয়া হয়। মুসা ইব্রাহিম এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি। খারাপ আবহাওয়ার কারণে ভারতের 2 আরোহী সহ 4 দিন ধরে মাউন্ট কার্স্টেঞ্জে আটকে আছেন মুসা। শনিবার তাদের খাওয়ার শেষ হয়ে যায়। 29 মে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিমকে উদ্ধারের সবশেষ অবস্থা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন এভারেস্ট একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা রাফাউদ্দিন সিরাজি। জনাব রাফাউদ্দিন সিরাজি, এই মুহূর্তে মুসা ইব্রাহিমের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে সেটা আমরা জেনেছি। পরবর্তী উদ্ধার কার্যক্রম কখন হতে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা, আসলে আমি নিজেও জানি না যে হেলিকপ্টারে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আসলে তথ্য হয়তো কোনোভাবে বিভ্রাট হতে পারে। আমার জানা মতে একমাত্র এবং কেবলমাত্র যোগাযোগের একটি মাধ্যম জার্মিন জিপিএস ডিভাইস। তো সেটার মাধ্যমে আমি সার্বক্ষণিক যোগাযোগের চেষ্টা রাখছি। আমার সাথে যোগাযোগ হচ্ছে। দুপুর 2:15টার দিকে সর্বশেষ টেক্সট পেয়েছি। তাতে উল্লেখ করেছেন যে তারা কিছু ক্যাম্পের লেফট ওভার খাবার সংগ্রহ করতে পেরেছেন। দ্যাটস মিন পরিত্যক্ত কিছু খাবার তারা লাইক ট্রেজার হান্ট সেভাবে খাবার সংগ্রহ করে আজকের মতন দিন কাটাতে পারবে। আর আসলে গত 2 দিন ধরেই হেলিকপ্টার স্ট্যান্ড বাই ছিল উদ্ধারের জন্য। আশা করা যায় যদি ওয়েদার ঠিক থাকে আগামীকাল সিভিল এভিয়েশন যদি পারমিশন পায় তাহলে হেলিকপ্টার রেস্কিউ করতে যাবে। 2:15 আপনি যখন বার্তাটি পেয়েছেন তখন ইন্দোনেশিয়াতে কতটা সময়? কত সন্ধ্যা? ইন্দোনেশিয়ায় 5.5-6 ঘন্টা। পাপুয়াতে 6 ঘন্টা। পাপুয়াতে 6 মানে সন্ধ্যা। জি। সেই টেক্সটে কি আর কোনো মেসেজ ছিল আপনার কাছে? আসলে এটা খুবই শর্টস এসএমএস থাকে, খুব বেশি লেখা যায় না। আমি শুধু সার্ভাইভাল স্ট্যাটাসটা জানতে চেয়েছিলাম। সেখানে তো রিপ্লাই দিল যে তারা ফুড সংগ্রহ করেছে, আজকের দিন চলতে পারবে। আজকের দিন চলতে পারবে। আর আগামীকালের যে উদ্ধার কার্যক্রম সম্পর্কে আমরা যা শুনছি সেই ক্ষেত্রে এখন ইন্দোনেশিয়াতে 12টার বেশি বাজে, মানে রাত গভীর রাত, পাপুয়াতে গভীর রাত হয়ে গিয়েছে। তার মানে আগামী সকালবেলা আজ আমরা মুসা ইব্রাহিমের যে বোন আছেন নূর আয়েশা, তার স্ট্যাটাস পড়ছিলাম যে সিভিল এভিয়েশন যেহেতু গতকাল অনুমোদন দিতে, হেলিকপ্টারটি উঠতে অনুমোদন দিতে 4 ঘন্টার বেশি সময় নিয়েছিল, সেই জন্য মেঘ চলে আসায় তখন আর হেলিকপ্টারটি উঠতে পারেনি। আগামীকাল কি সকাল থেকে এই অ্যাটেম্পটা নেওয়া হবে? জি, একদম সকালে। এই যে প্রাতিষ্ঠানিক জটিলতাটা আগামীকাল থাকবে না, আগামীকাল একদম সকালেই সেটি নেওয়া হবে। সেই ক্ষেত্রে কি হেলিকপ্টারে করে মুসা সহ আরো যে 3 জন আরোহী আছেন সেখানে আটক, তাদেরকে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে নিরাপদে? জি, এবং একই এজেন্টের আরেকটা টিম কিন্তু ওখানে আটকা পড়েছেন একই সাথে। যদিও ওনাদের ডিটেলসটা আমরা জানি না, শুধু এইটুকু জানি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা আমাকে জানানো হয়েছে যে আরেকটা গ্রুপ একই ক্যাম্পে আটকা পড়েছেন। ওই গ্রুপটা একদিন পরে গিয়েছিলেন অভিযানে। মুসা এবং তার সহযোগীদের এই মুহূর্তে নেমে আসার সম্ভাবনা বা নিজেরা নেমে আসার সম্ভাবনা কি ক্ষীণ বলতে পারি আমরা? খুবই ক্ষীণতার পিছনে কারণ হলো ওদের যে লজিস্টিক্স পোর্টার, যেহেতু টাইম স্পেল অনেক সময় নষ্ট হয়েছে। আসলে এতদিনে তারা আজকে কিন্তু শিডিউল টাইম ছিল ঢাকাতে চলে আসার মুসা ইব্রাহিমের,
তো এই 5 দিনের যে টাইম স্পেল নষ্ট হয়েছে কোনোভাবেই এখন ট্রেকিং করে ফিরে আসা সম্ভব নয়। ওকে, জনাব রাফাউদ্দিন সিরাজি, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন রাফাউদ্দিন সিরাজিকে, এডিট স্পিক একটি বিরতি নিচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের 339 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 54 রান। নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী অনুপম দেব। অনুপম, ভারতের সাথে পাকিস্তানকে আমরা আইসিসি টুর্নামেন্টগুলিতে কখনোই এত ভালো খেলতে দেখিনি। আজকে ব্যাটিংয়ে 338 রান, বোলিংয়ে এখন পর্যন্ত আমরা দেখছি যে সর্বশেষ আমরা যা বললাম 54 রানে 5 উইকেট। আপনি কি মনে করেছিলেন যে পাকিস্তান এতটা ডমিনেট আসলে করবে? না, এটা মনে করার আসলে কোনো কারণই ছিল না। বিশেষ করে আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে যে ভারত পাকিস্তান ম্যাচটি হয়েছিল গ্রুপ পর্বে, সেই গ্রুপ পর্বের খেলা দেখি আসলে পাকিস্তান ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। আমরা যদি র্যাঙ্কিং এর কথা ধরি সেই হিসেবেও আসলে ভারত যদি আজকে জিততো সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকার সাথে যে ব্যবধান তাতে আজকে হয়তো ভারত জিতলে 1 নম্বরে চলে যেত। কিন্তু পাকিস্তান এখন যেভাবে খেলছে, টসে হারার পরও আসলে পাকিস্তান বলছিল যে তারা পরে যদি টসে জিততো তাহলে পরে তারা বোলিং নিত। সেই ক্ষেত্রে আসলে পাকিস্তান যে এত ভালো করবে সেই কথা হয়তো পাকিস্তানের যারা খেলোয়াড় আছেন তারাও এভাবে ভাবেননি। কিন্তু সেই ক্ষেত্রে যেই পিচের যে ব্যাটসম্যানদের যে সুবিধাটা নেওয়ার কথা ছিল সেটা আসলে পাকিস্তানের যে 2 ওপেনার তারা খুব ভালোভাবে নিয়েছেন। এবং ভারত আসলে শুরু থেকে চাপে পড়ে গিয়েছিল, কারণ প্রথম ওভারেই তারা রোহিত শর্মাকে তাদের হারাতে হয়। মোহাম্মদ আমির অনেক ভালো বল করছেন, এখন পর্যন্ত 3 উইকেট নিয়েছেন। পাকিস্তান সবসময় আনপ্রেডিক্টেবল দল। কি মনে করেন যে ভারতের মতো শক্তিশালী একটি দলকে আজকে প্রায় মনে হচ্ছে যে কোনো খেলাই হচ্ছে না তেমন? না, আমরা যদি বাংলাদেশ এর আগে প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে যেভাবে খেলেছিল তখন আমরা বাংলাদেশ দলের অবস্থা দেখেছিলাম যে ভারতের সাথে ব্যাটিং এ গিয়ে বাংলাদেশের এই অবস্থা হয়েছিল। সেই ক্ষেত্রে আজকে ভারতের অবস্থা আসলে অনেকটা সেই রকমই। এবং এখন এই মুহূর্তে যে অবস্থা 5 উইকেট পড়ে গেছে সেই অবস্থা থেকে আসলে ভারতের ঘুরে দাঁড়ানোর খুব একটা সুযোগ আমরা দেখছি না। এবং আমরা যদি মনে রাখি যে রোহিত শর্মা, বিরাট কোহলি, ধোনি, যুবরাজ সিং, শিখর ধাওয়ান, এই 5 জন ব্যাটসম্যান আসলে সাজঘরে। খালেদ, এর আগেও আসলে যখন ওপেনাররাও মোটামুটি বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন সেই ক্ষেত্রেও ভারতের যে ব্যাটিং লাইন আপ সেই লাইন আপ দিয়ে আসলে পরে যারা মিডল অর্ডারে আছেন তারা কিন্তু সেটা পুষিয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে মিডল অর্ডার ব্যর্থ হয়, এখন আসলে ভারতের অবস্থা আসলে শোচনীয় পর্যায়ে। এবং আমরা আসলে ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা হলেও মানে এতটা অনিশ্চয়তার খেলা নিশ্চয়ই না যে এখনো ভারতের জয়লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু আবারও আমি বাংলাদেশের খেলা যখন হচ্ছিল, পাকিস্তানের সাথে যখন সাউথ আফ্রিকার খেলা হচ্ছিল তখন আমি এটা বলছিলাম যে যেই খেলায় আসলে ভারতের সাথে পাকিস্তান আছে, বিশেষ করে পাকিস্তান যখন আছে তখন সেই ক্ষেত্রে কোনো স্কোরই আসলে শেষ বলে ধরে নেওয়া ঠিক হবে কিনা। অনুভব, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিট স্পিকে।